আমি যতই ইনভেস্টমেন্ট সামিট করি, আমি যতই বিভিন্ন জায়গায় গিয়ে বলে বেড়াই আমার এখানে বিনিয়োগ করুন, বিনিয়োগকারীরা এসে যখন প্র্যাকটিক্যালি দেখবেন যে এখানে এই সমস্যাগুলো বিদ্যমান, তখন আসলে ওনারা বিনিয়োগ করবেন না। শক্ত পাইপলাইন তৈরি করা হয়েছে, আমরা এটা বেশ কয়েকবারই বলেছি আপনাদেরকে পাবলিকলি যে পাইপলাইন গঠন করা এই আমাদের একটা মূল টার্গেট ছিল। আর একটা বড় টার্গেট ছিল যে একদম ফাউন্ডেশনাল কিছু সমস্যার সমাধান করে দিয়ে যাওয়া। অনেকগুলো প্রজেক্ট আমরা শুরু করেছি, শেষ হয়নি, এখনো চলমান আছে। এটাও একটা ফ্যান্টাস্টিক এক্সাম্পল। আমি একটু এটা থেকে শুরু করি। সেটা হচ্ছে যে আমরা কিন্তু প্রথম থেকে বলে আসছি যে একটা এফিশিয়েন্ট পোর্ট আমাদের খুবই দরকার। আমি এটা এখনও বিশ্বাস করি যে আমাদের একটা এফিশিয়েন্ট পোর্ট খুবই দরকার। বাংলাদেশের পোর্ট র্যাঙ্কিং 339 নম্বর র্যাঙ্কিং দিয়ে বিদেশি বিনিয়োগও আসবে না, এলডিসি গ্র্যাজুয়েশনও ঠিকভাবে হবে না, এবং কখনোই আমরা এফিসিয়েন্সি, করাপশন, এই যেই ইনএফিশিয়েন্ট এবং করাপ্ট একটা পোর্টের যে স্টিকার, এই স্টিকার থেকে আমরা কোনোদিন মুক্তি পাবো না। তো এই মুক্তিটা পেতে হলে আমাদেরকে আসলে একটা গ্লোবাল স্ট্যান্ডার্ডের পোর্ট অপারেট করতে হবে। তো এখন যদি আমরা নিউ মেরিন কন্টেইনার টার্মিনালটাকে কনভার্ট করতে পারি, খুব ভালো। আপনারা অলরেডি জানেন যে লালদিয়ার এগ্রিমেন্ট তো সাইন হয়ে গেছে। নিউ মেরিন যদি নিজে নাও কনভার্টেড হয়, আসলে 2028-29 এর মধ্যে আমরা একটা আসলেই গ্লোবাল স্ট্যান্ডার্ড পোর্ট নিউ মেরিনের ঠিক পাশেই লালদিয়া কন্টেইনার টার্মিনাল হিসেবে পাবো, এবং পতেঙ্গা কন্টেইনার টার্মিনালও ততদিনে উঠে চলে আসবে। তাদের যেটা আমার মনে হয় যে আমার যে ভয়টা আছে একই সাথে, সেটা হচ্ছে যে নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল আসলে সিগনিফিকেন্টলি বিজনেস লুজ করা শুরু করবে, কারণ সে তখন তার কম্পিটিটরদের সাথে ওই স্ট্যান্ডার্ডে যখন সার্ভিসটা দিতে পারবে না, তখন তারা এটা আর কন্টিনিউ করতে পারবে না। ইন এনি কেস, আমার জেনুইন ফিলিং হচ্ছে যে এই কার্যক্রমগুলো হয়তো ভবিষ্যৎ সরকার এমনি চালিয়ে নিয়ে যাবে। বিনিয়োগের ক্ষেত্রে একইভাবেই আমি যদি চিন্তা করি যে একটা শক্ত পাইপলাইন তৈরি করা হয়েছে, আমরা এটা বেশ কয়েকবারই বলেছি আপনাদেরকে পাবলিকলি যে পাইপলাইন গঠন করা এই আমাদের একটা মূল টার্গেট ছিল। আর একটা বড় টার্গেট ছিল যে একদম ফাউন্ডেশনাল কিছু সমস্যার সমাধান করে দিয়ে যাওয়া। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। এটা অবশ্যই খুবই স্বাভাবিক যে আপনার এত বড় একটা গণঅভ্যুত্থান পরবর্তী বছরে বিনিয়োগ হঠাৎ করে 10 গুণ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা একটা গ্র্যাজুয়াল প্রসেস। এটা একটা মানে মিডিয়াম টার্ম কিছু গোল নিয়ে আসলে ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট করতে হয়। তো মিডিয়াম টার্ম গোল নিয়ে আমরা কাজ করছি। তা আমার আশা থাকবে যে এই আগামী সরকার যখন আসবে, তারা যদি সেম ট্র্যাকটা ফলো করে, তাহলে আমি আশাবাদী যে আগামী সরকারের মাঝামাঝি নাগাদ, আগামী 3 থেকে 5 বছরের মধ্যে আপনারা ইনভেস্টমেন্ট স্পেসে আসলে একটা সিগনিফিকেন্ট ইম্প্রুভমেন্ট দেখতে পাবেন। বাট সেই ইম্প্রুভমেন্টটা দেখার জন্য অবশ্যই আমাদেরকে এই সিলিংগুলোকে কিন্তু ভাঙতে হবে। আমরা কয়েকটা অ্যাবসোলুট ইকোনমিক ডেভেলপমেন্ট সিলিংয়ের মধ্যে অপারেট করি। একটা হচ্ছে আমাদের জ্বালানি স্বল্পতা, এনার্জি শর্টেজ। আমি এটা বারবার বলছি যে এই সব প্রবলেমটা সলভ করতে না পারলে আমাদের বিনিয়োগ বাড়বে না। পোর্ট কেপেবিলিটি, এই লজিস্টিক্স কেপেবিলিটি বাংলাদেশের, আপনারা জানেন যে গ্লোবাল অ্যাভারেজ হচ্ছে 10%, আমাদের হচ্ছে কস্ট টু লজিস্টিক্স হচ্ছে 16%। এই ইনএফিসিয়েন্সি এবং এরকম এই স্ট্যান্ডার্ডে পোর্ট চালালে আমাদের ইনভেস্টমেন্ট নাম্বারটা সবসময় এই লেভেলেই থেকে যাবে, কখনোই আমরা বিদেশি বিনিয়োগ আসলে পাবো না। তো এবং একই সাথে আমি সবসময় বলি যে এফটিএ, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইনিং, এই বড় বড় আইটেমগুলোকে আমাদের ট্যাকল করতে পারতে হবে। তা না হলে আমি যতই ইনভেস্টমেন্ট সামিট করি, আমি যতই বিভিন্ন জায়গায় গিয়ে বলে বেড়াই আমার এখানে বিনিয়োগ করুন, বিনিয়োগকারীরা এসে যখন প্র্যাকটিক্যালি দেখবেন যে এখানে এই সমস্যাগুলো বিদ্যমান, তখন আসলে ওনারা বিনিয়োগ করবেন না। আপনার দ্বিতীয় প্রশ্ন আমি এরপরে কি হবে এটা এক্স্যাক্টলি। সো আমি এটাই বলতে চাচ্ছিলাম যে আমার মনে হয় যে আর 2-4 দিন পরে ইলেকশন, আমরা ইলেকশনে ফোকাস করি, তারপরে দেখা যাবে ইনশাআল্লাহ। ডিপির সাথে তো চুক্তি হয়নি, আপনি বলছেন এপিএম এর সাথে কেন করলো? আচ্ছা, ডিপির সাথে কেন আগ্রহী? আপনার ইনফরমেশনে মনে হয় একটু ভুল আছে। যুক্তরাজ্যের সাথে এবং যুক্তরাষ্ট্রের দুটাতেই ডিপি ওয়ার্ল্ডের এই মুহূর্তে পোর্ট আছে। তারা মাল্টিপল পোর্টস ওখানে অপারেট করেন, তার মধ্যে একটা হয়তো ক্যান্সেল করে দিয়েছেন, অন্যগুলো আছে। আমি খুব রিসেন্টলি একটা দেখেছি, সেটা হচ্ছে লন্ডনে এখন একটা নতুন পোর্ট হয়েছে, ঠিক লন্ডনের পাশে, সেটাও ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া হয়েছে। এবং আমি যতদূর জানি যে সেটার কমার্শিয়াল নাম্বারস আর সো গুড যে এই পার্লামেন্টে ইউকের প্রাইম মিনিস্টার গিয়ে ওই পোর্টের ব্যাপারে আলাদা করে 5 মিনিট কথা বলেছেন। তো আমার মনে হয় যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো যখন গ্লোবালি অপারেট করে, তখন অবশ্যই তাদের কিছু স্ট্যান্ডার্ড মেনটেন করে, তাদের এগেনস্টে অনেক ধরনের অ্যালিগেশনও আসে। সেটা আমরা ব্যাংকিং ইন্ডাস্ট্রিতেও দেখি। এইচএসবিসি, আমি যে ব্যাংকে আগে কাজ করতাম, যেটা বাংলাদেশে এখনও অপারেট করে, তাদের নিয়েও কিন্তু মেক্সিকোতে একটা বিরাট অ্যালিগেশন ছিল, বিশাল জরিমানা করা হয়েছে। তার মানে এই না যে বাংলাদেশ থেকে আমরা এইচএসবিসিকে কালকে বের করে দিব। এইচএসবিসি বাংলাদেশে, ইনফ্যাক্ট বাংলাদেশ গভর্নমেন্টকে সবচেয়ে বেশি কমার্শিয়াল লোন দিয়েছে এইচএসবিসি অ্যাজ এ ব্যাংক।
তো বাংলাদেশ সরকার তো এইচএসবিসি থেকে লোন নিচ্ছে, এমন না যে নিচ্ছে না। তো আমার মনে হয় না যে মাল্টিন্যাশনাল ব্যাংকের একটা লোকেশনের একটা স্পেসিফিক অ্যালিগেশনের জন্য তার সাথে আর কথা বলা যাবে না। আমাদের সরকারে যেরকম আমাদেরকে নিয়ে তো প্রচুর অ্যালিগেশন হয়, তাহলে এখন বাংলাদেশ সরকারের সবার সাথে কথা বলা বন্ধ করে দিলে তো আপনি অপারেট করতে পারবেন না। সো আমাদেরকে মেক শিওর করতে হবে যে আমাদের সাথে ওনাদের যে চুক্তিটা হচ্ছে বা যেটা হতে চলেছে সেটাতে যাতে আমরা আমাদের দেশের স্বার্থটা রক্ষা করতে পারি, এবং সেটার কারণেই কিন্তু দিনের পর দিন প্রায় গত 1 মাস ধরে অলমোস্ট সপ্তাহে 7 দিন ধরে নেগোসিয়েশন চলছে, 24/7 নেগোসিয়েশন চলছে, কিন্তু আমরা অনেক পয়েন্টে, প্রিন্সিপাল পয়েন্টে এগ্রি করতে পেরেছি, কিছু পয়েন্টে এগ্রি করতে পারিনি। এবং যতক্ষণ পর্যন্ত আমরা না পারবো, যতক্ষণ পর্যন্ত আমাদের মনে না হবে যে আমাদের জাতীয় স্বার্থটা রক্ষা করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা নেগোসিয়েশন এই এগ্রিমেন্ট সাইন করবো না। খুব সিম্পল। দ্য সেম অ্যাপ্লাইজ টু এপিএম। এপিএমের সাথে আমরা যখন করেছি তখন আমাদের অনেক সময় লেগেছে নেগোসিয়েশনটা করতে, এবং করার শেষে আমাদের কাছে মনে হয়েছে যে ফাইনালি আমরা যেখানে আসতে পেরেছি এটা আসলে আমাদের দেশের জন্য খুবই লাভজনক হবে, তখন আমরা সাইন করেছি। এটা ঠিক যে আমি গত বেশ কিছুদিন ধরে আমাকে অনেকে জিজ্ঞেস করছে, আচ্ছা প্রফিটেবিলিটি নাকি এরকম থাকবে না, ওরকম থাকবে না। এটা খুবই আনফর্চুনেট যে বাংলাদেশের আমরা কোনোভাবেই আমাদের নিজেদের স্বার্থে যেই ইনফরমেশনটা আমাদের নিজেদের কাছে রাখা দরকার সেটাও আমরা রাখতে পারি না। আমরা নিজেদের দেশের স্বার্থটা না দেখে সেন্সিটাইজ করার জন্য সব কিছুকে মার্কেটে ছেড়ে দিই। যখন একটা বাইল্যাটারাল নেগোসিয়েশন চলে তখন যদি আমি আমার হাতে যেই কার্ডগুলো আছে সব কার্ড পাবলিক ডোমেইনে ফেলে রাখি, তাহলে আসলে ওই নেগোসিয়েশন থেকে দেশের জন্য ভালো কিছু বের করা খুব ডিফিকাল্ট।